এই সমাজের মানুষ আপনার আর আমার সম্পর্ক ভালো চোখে দেখবে না। সবাই বলবে আমি আপনাকে ফাঁসিয়েছি আপনার টাকার জন্য। কোন সমাজের কথা বলছো তুমি? এক বেলা না খেয়ে থাকলে যে সমাজের মানুষ পাশে দাঁড়িয়ে ভিখারি বলে গালি দেয় সেই সমাজ? পেটের ক্ষুধা নিয়ে কারো কাছে হাত পাতলে লাথি দিয়ে দাঁড়িয়ে দেয় সেই সমাজ? তোমার আম্মু যখন অসুস্থ ছিল তোমার পাশে এসে দাঁড়িয়েছে এই ভদ্র সমাজের মানুষগুলো? তিথি, আমি তোমার এই সমাজকে মানি না, আর সমাজের মানুষকেও। আমার কিসে ভালো সেটা আমি সবচেয়ে ভালো বুঝি। আমি তোমাকে ভালোবাসি, এটাই সত্যি। তুমি আমাকে ভালো না বাসলে আমি জোর করব না। কাল আমি তোমার থেকে উত্তর জানবো। তুমি ভাবো তুমি কি করবে। গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম। বলেই সরজিৎ উঠে চলে যায়। আমি বসে বসে ওনার বলা কথাগুলো ভাবতে থাকি। ওনার কথাগুলো একটাও মিথ্যে নয়। যে মানুষটা আমাকে এত ভালোবাসে, আমি কি করে তার থেকে নিজেকে দূরে রাখবো? কাল আমি আপনাকে বলবো সরজিৎ, আমি আপনাকে ভালোবাসি। নিচে আম্মুর রুমে এসে লাইট অফ করে আম্মুর পাশে শুয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে নেয় সবার সাথে। তিথি একটা প্লেটে করে ওর আম্মুর জন্য খাবার নিয়ে যায়। আম্মু, আমার অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে, ওদের খেয়াল রেখো, সাথে তোমারও। আমি ঠিক আছে বলে আম্মুর কপালে চুমু দিয়ে বাসা থেকে বের হয়ে রওনা দেয় অফিসের জন্য। তোর খুব কষ্ট হচ্ছে তাই না রে মা? আম্মু, তুমি যে কি বলো! তুমি আমাকে মানুষ করার জন্য কত কষ্ট করেছো, সেই তুলনায় এটা তো কিছুই না। আমি অনেক ভাগ্যবতী যে তোর মতো মেয়ে আল্লাহ আমাকে দিয়েছে। ডক্টর তোমাকে এখন বেশি কথা বলতে বারণ করেছে। চুপচাপ খাবার খেয়ে ওষুধ নিয়ে শুয়ে থাকো। আমার মেয়ে তো দেখছি এখন আমার মা হয়ে গেছে, আমাকে শাসন করছে। তুমি অসুস্থ তাই শাসন করতেই হবে। এখন আর কথা না বলে খেয়ে নাও। আম্মুকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে রুম থেকে বের হয়ে সব কিছু গুছিয়ে ধুতে গেলে আন্টি বলে, আরে মা, তুই এগুলো কেন করছিস? বাসায় কাজের লোক আছে, ওরা করবে। তুই এখানে আয়। আমার অভ্যেস আছে আন্টি, আমি করে নিচ্ছি, সমস্যা নেই। তোর সমস্যা না থাকলে আমার আছে। এখানে আসতে বলেছে, চলে আয়। সব কিছু রেখে হাত ধুয়ে আন্টির পাশে এসে সোফায় বসি। আশেপাশে তাকিয়ে সরজিৎকে খুঁজছি, কিন্তু ওনাকে কোথাও দেখতে পাচ্ছি না। সরজিৎকে খুঁজে লাভ নেই, ও অফিসে চলে গেছে। আমি ওনাকে খুঁজছি না আন্টি। সেটা বুঝতেই পেরেছি। আচ্ছা শোন, তোরা আমাদের বাসায় থাকতে সমস্যা হচ্ছে না তো? এত বড় বাড়িতে থাকতে সমস্যা হবে কেন? আপনারা খুব ভালো আন্টি, আমাদের সম্পর্কে কিছুই না জেনে আমাদের আপনাদের বাসায় থাকতে দিয়েছেন। আমার ছেলে যাকে এতটা পছন্দ করে সেও খুব ভালো। শোন মা, আমার সরজিৎ কখনো কোনো মেয়েকে নিয়ে ভাবেনি, কিন্তু তোকে দেখার পর থেকে তোকে নিয়ে ভাবতো। আমাকে সব বলেছে। আর তোর মতো এত মিষ্টি একটা মেয়েকে আমারও খুব পছন্দ হয়েছে। তোর আম্মু সুস্থ হলেই তোদের বিয়ের কথা বলবো। তোর কোনো আপত্তি নেই তো আমার ছেলেকে বিয়ে করতে? আমি লজ্জা পেয়ে আন্টিকে জড়িয়ে ধরে বসে থাকি। আন্টি আমার পিঠে হাত বুলিয়ে দেয়। কিছু সময় আন্টির সাথে বসে কথা বলে রুমে চলে আসি। মোবাইল নিয়ে সরজিৎকে কল করি। কিছু সময় পর কল রিসিভ করে। তিথি, বলো। আমার সাথে দেখা না করেই অফিসে চলে গেলেন? অফিসে একটু জরুরি কাজ ছিল, তুই তো আন্টিকে খাওয়াচ্ছিলে, তাই চলে আসলাম। আপনাকে কিছু বলার ছিল। হ্যাঁ, বলো না, কি বলবে? সামনাসামনি বলবো। আপনি অফিস শেষ করে বাসায় আসেন, তারপর। কি এমন কথা যে সামনাসামনি বলবে? সেটা বাসায় আসলেই জানতে পারবেন। রাখছি এখন। বলেই তিথি কল কেটে দেয়। আমি মোবাইল রেখে কাজে মনোযোগ দিই। আজকে অফিসের কাজ শেষ হতে হতে অনেক রাত হয়ে যায়। অফিস থেকে বের হয়ে হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 9টা বাজে। গাড়ি নিয়ে চলে আসি বাসায়। কলিং বিল দিতেই তিথি এসে দরজা খুলে দেয়। আজ এত লেট হলো যে আপনার? নাকি রোজই এই সময় আসেন? আজ কাজের চাপ ছিল, তাই খুব ক্লান্ত লাগছে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসছে বলে আমি চলে আসি রুমে। ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিচে এসে দেখি তিথি টেবিলে খাবার রাখছে। আমি একটা চেয়ার টেনে বসে পড়ি। আন্টিকে খাবার খাইয়ে মেডিসিন দিয়েছ? একটু আগেই দিয়েছি। আর আন্টি তো খেয়ে নিয়েছে। তুমি খাওনি এখনো? আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। তাহলে বসে পড়ো, একসাথে খেয়ে নেই। আমি মুচকি হেসে একটা চেয়ার টেনে বসে পড়ি। খাবার মেখে সরজিৎ আমার মুখের সামনে ধরে। আমার জন্য অপেক্ষা করছিলে যখন, তখন আমিই খাইয়ে দিই। আর চাইলে তুমি আমাকে খাইয়ে দিতে পারো।
তিথি কিছু না বলে আমার মুখের সামনে খাবার ধরে। এরপর দুজন দুজনকে খাইয়ে দিতে থাকি। খাওয়া শেষে দুজনে সবকিছু গুছিয়ে ছাদে চলে আসে। আপনার না ক্লান্ত লাগছে বললেন, তাহলে আবার ছাদে আসলেন কেন? তোমার কথা শোনার জন্য। তখন ফোনে বলেছিল না কিছু বলবে, এখানে বলো। সেটা তো সকালেও শোনা যেত। আমি সারাদিনে চিন্তা করেছি কি বলবে, এখন না শুনলে রাতে ঘুম আসবে না। তাহলে তো আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। আমার ভাবনা আর তোমার বলা কথা এক কিনা সেটা জানার জন্যই তো শুনতে হবে। আমি আপনার থেকে দূরে থাকতে পারবো না, ভালোই কি জানি না, তবে আপনাকে হারানোর ভয় পাই সব সময়। আমার অবস্থানের কথা ভেবে আমি কিছুই বলতে পারিনি, কিন্তু যখন দেখলাম আকাশের চাঁদ আমার মতো একজন মাটির কাছে আসছে, তখন আমার ওই চাঁদটাকে আঁকড়ে ধরে বাঁচতে ইচ্ছে হলো। বলে তিথি আমার বুকে ঝাঁপিয়ে পড়ে। আমি যত্ন করে তিথিকে আঁকলে নিয়ে আমার বুকে। দুজন ভালোবাসার হৃৎপিণ্ড একসাথে ধুকপুক করছে। রাতের নিশ্চয় পরিবেশে সেটা খুব ভালো করে উপলব্ধি করতে পারছে দুজন। নীল মেঘের পালক আজ সব তোরই হোক, উপহার দেব চাইছি তোকে। রোদ মখমলে দিন আজ ভীষণ রঙিন, একা বয়ে চলা ঢেউ বুকে। একবার আলতো ছোঁয়ায় তোর ওই খালি পায় বালিয়ারে হয়ে মরেছি। যদি বাঁচতে বলিস সব মিথ্যে নালিশ, আমি 1000 বছর বেঁচেছি। আজ থেকে বাকির জীবন একসাথে দুজন পথ চলব। জীবনে চলার পথে কখনো আলো আবার কখনো অন্ধকার আসে, সেই দুই সময় আমরা একে অপরের পাশে থাকব। আপনার পেছনে পেছনে আমি যাব, আপনি যেখানেই যান। আপনার আর আমার ভাগ্যে আমাদের মিল লেখা ছিল, এমনটা বলেই আমি আপনার জীবনে এসেছি। কে কি বলল তাতে আর ভয় পাই না, আপনি আমার পাশে আছেন তাই। সারা জীবন এইভাবে আমি তোমার পাশে থাকব, তোমার ছায়া হয়ে। যে কোনো পরিস্থিতি আসুক না কেন, আমি তোমার হাত ছাড়ব না। দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছি খোলা আকাশের নিচে। আমি কখনো ভাবিনি আমার ভাগ্যে এতটা সুখ লেখা ছিল। এই মানুষটা আমার জীবনে এসে আমাকে এতটা সুখ দিয়েছে। সারা জীবন আপনার পাশে আমি থাকবো সরজিৎ। চল ঘুমিয়ে পড়ি, আমার আবার কাল অফিসে মিটিং আছে। দুজন নিচে চলে আসে, আমি আমার রুমে চলে আসি। তিথি নিচে আন্টির রুমে চলে যায়, লাইট অফ করে শুয়ে পড়ি। এইভাবেই দেখতে দেখতে কেটে যায় 1 মাস। আন্টি এখন সম্পূর্ণ সুস্থ। শুক্রবার বলে আজকে অফিস যায়নি, তবে অফিসের কাজ করছে। হলরুমে বসে ল্যাপটপে কাজ করছে। আম্মু আর আন্টি এসে আমার পাশে বসে। সরজিৎ, তুই কি ব্যস্ত আছিস? না আম্মু, বলো কি বলবে। বিয়ের ব্যাপারে কথা বলতাম। কার বিয়ের কথা? তোরা তিথি মামনির। আমি কি বলবো, তুমি আর আন্টি কথা বলে তা ঠিক করো। ভাবি বলছিল ওই সামনের শুক্রবারের কথা, কিন্তু তোমার তো অফিসের কাজে খুব চাপ। আমি কিছুদিন অফিসে না গেলে কিছু হবে না। আপনাদের যা ভালো মনে হয় তাই করেন। তাহলে ভাবি ওই শুক্রবারের তারিখই থাক। আমি তো রাজি। তাহলে কাল থেকে বিয়ের কেনাকাটা শুরু করি। সিঁড়ির কাছে আসতেই বিয়ের কথা শুনে সেখানেই দাঁড়িয়ে যাই। লজ্জায় আর নিচে আসতে ইচ্ছে হলো না। আবার রুমে চলে আসি। পরের দিন সকল কেনাকাটা শেষ করি। সরজিৎ অফিসে যাবে না বলল। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। খুব আয়োজন করে বিয়ের কাজ শেষ হয়েছে। বাসার ঘরে বসে আছি দুজন। আমি তিথির ঘুমটা তুলে ওর কপালে চুমু দিতেই ও কেঁপে ওঠে। তিথি খুব দ্রুত নিঃশ্বাস নিচ্ছে, আর এই এস রুমের মাঝেও খুব ঘামছে। থুতনিতে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। আমি মুচকে এসে বলি, এই এস রুমে তুমি ঘামছো? ভয় পাচ্ছ? ওনার কথা শুনে আমি মাথা নিচু করে ঠোঁটে কামড় দিয়ে আছি। কি বলবো আমি, লজ্জায় তো ওনার দিকে তাকাতে পারছি না। উনি আবার বলে, যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো, এত ভারী ড্রেস পরে থাকতে হবে না। আমি তো এটা শোনার জন্য অপেক্ষা করছি। উঠে এক দৌড়ে ওয়াশরুমে চলে আসি। বড় বড় নিঃশ্বাস নিচ্ছি দ্রুত। ওনার সামনে থাকলে আমার এমন কেন লাগে? আমার হার্টবিট এত দ্রুত কেন চলে? শাড়ি আর জুয়েলার্স খুলে ভালো করে হাত মুখ ধুয়ে নেই। এই যা, আমি তো ড্রেসই আনিনি।
এখন ওনার সামনে এই অবস্থায় যাব কি করে? ওনাকে কি বলবো ড্রেস দিতে? উনি যদি কিছু মনে করেন। কোনো রকমে আবার শাড়িটা গায়ে জড়িয়ে ওয়াশরুম থেকে মাথা বের করে দেখি উনি শুয়ে আছে। আমি দৌড়ে এসে একটা ড্রেস নিয়ে আবার ওয়াশরুমে চলে আসি। ড্রেস চেঞ্জ করে রুমে এসে দেখি উনি আমার দিকে তাকিয়ে আছে। আমি মাথা নিচু করে ওনার পাশে এসে বসি। এত সময় ওয়াশরুমে কি আমার থেকে বাঁচার জন্য ছিল? আচ্ছা, তুমি আমাকে এত ভয় পাও কেন? আমি কি বাঘ নাকি ভাল্লুক যে তোমায় খেয়ে ফেলবো? কই ভয় পাবো কেন? আমি তো চেঞ্জ করছিলাম। হুম, সেটা তো দেখতেই পেতাম। আচ্ছা, আমি আমার বউকে ছুতে পারবো তো? পারমিশন আছে কি? ওনার কথা শুনে আমি লজ্জা মাখা একটা হাসি দিয়ে ওনার বুকে মুখ লুকিয়ে নেই। উনি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছি। মুখে কথা না হলেও চোখে চোখে আমাদের ঠিকই কথা হচ্ছে। চারটা চোখে হাজারো নতুন স্বপ্নরা বাসা বেঁধেছে। এই স্বপ্নে আছে পবিত্রতার ছোঁয়া, ভালোবাসা আর বুক ভরা আশার ছোঁয়া। ওই সাগরের জলে কতটা গভীরতা এতদিন জানতাম না। আজ তোমার চোখে তাকিয়ে জানলাম ওই আকাশের সমান ভালোবাসা তোমার চোখে আমার জন্য। আমি আবার কাঁদবো তোমার জন্য। তোমাকে ভুলে যাওয়ার আগে যেন আর পৃথিবী থেকে চলেছে। আমার জীবনটা কালো ছায়ায় ঢাকা ছিল এত বছর। আপনি যেদিন থেকে আমার জীবনে এসেছেন, আমার জীবনের সব কালো ছায়াগুলোকে আলো এসে দূর করে দিয়েছে। ঠিক গল্পের মতো করে আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন। আমি এখন এই মুহূর্ত থেকে যতক্ষণ বাঁচবো আপনার জন্যই বাঁচবো। আমার প্রতিটা নিঃশ্বাস আপনার নামে নিব। আপনার বাহিরে আমার আর কোনো পৃথিবী নেই। আপনি আমার সব। আমি সারা জীবন তোমার ছায়া হয়ে তোমার পাশে থাকবো। আমার শরীরে এক ফোঁটা রক্তকণা থাকতে তোমার চোখ থেকে আমি পানি ঝরতে দিব না। খুব ভালোবাসি আপনাকে সরজিৎ। কিন্তু আমার থেকে বেশি নয়, বুঝলে আমার লক্ষ্মী বউ? দুজনে একসাথে হেসে দেয়। এরপর শুনতে হবে না, শুনলে আপনারা বিয়ের জন্য পাগল হয়ে যাবেন। তাই না শোনাই ভালো। সিঙ্গেলদের কষ্ট আরও বেড়ে যাবে। সিঙ্গেলরা বিয়ে করার জন্য আরও পাগল হয়ে যাবে, আর বিবাহিতরা আরও বেশি বেশি রোমান্টিক হয়ে যাবে। তাই আর নাইবা বললাম। 6 মাস হয়ে গেছে আমার আর সরজিতের বিয়ের। সকালে সবাই একসাথে নাস্তা করতে বসেছি। হঠাৎ আমার বমি আসতে থাকে। দৌড়ে ওয়াশরুমে চলে আসি। সরজিতও আমার পেছনে পেছনে ওয়াশরুমে এসে দেখে আমি বমি করছি। আমার মাথা চেপে ধরে। একটু পর আমি মুখে পানি দিয়ে একটু শান্ত হই। কি হয়েছে তোমার? হঠাৎ এমন হলো কেন? জানি না, কাল রাতেও এমন হয়েছিল। আমি ভেবেছিলাম হয়তো তেলের খাবার খেয়েছি, তাই এমন হয়েছে। এসো, রেডি হয়ে নাও, ডক্টরের কাছে যাব। এই সামান্য কারণে ডক্টরের কাছে যেতে হবে না, রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। নো মোর ওয়ার্ডস। আমি যা বলেছি তাই হবে। আর কিছু বলার সুযোগ না দিয়ে হাত ধরে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। কি হয়েছে মা তোর? তুই অসুস্থ আর আমাকে কিছু বললি না? আমাদের বলতে পারতি, শরীর কি খারাপ লাগছে? ডক্টরের কাছে নিয়ে যাচ্ছে, দেখি ডক্টর কি বলে। আমরা আসবো সাথে বাবা? এখন থাক, প্রয়োজন হলে আমি কল করব। খাবার খেয়ে তারপর যা। এসে তারপর খাবো আম্মু। বলেই আমাকে নিয়ে রুমে চলে আসে। ওয়ার্ড্রপ খুলে একটা শাড়ি বের করে আমার হাতে ব্লাউজ আর পেটিকোট দিয়ে বলে পরে আসতে। আমিও বাধ্য মেয়ের মতো তাই করি। উনি নিজের হাতে আমাকে শাড়ি পরিয়ে নিচে নিয়ে আসেন। কল করে আমাদের জানিও বাবা, আমরা চিন্তায় থাকবো। ডক্টরকে সবই বলিস? কবে থেকে এমন হচ্ছে? আমি ঠিক আছে বলে তিথিকে নিয়ে বাসা থেকে বের হয়ে চলে আসছি হসপিটালে। আসার সময় ডক্টরের সাথে বলে এসছে, তাই আর অপেক্ষা করতে হয়নি। ডক্টর সব শুনে তিথিকে কিছু টেস্ট করতে বলে। টেস্ট করা হলে ডক্টরের চেম্বার অপেক্ষা করছে রিপোর্টের জন্য। তিথি আমার হাত ধরেই কাঁধে মাথা রেখে বসে আছে। কতক্ষণ লাগবে আরো? ঘন্টা খানেকের মতো। কেন, এখানে থাকতে ভালো লাগে না? আপনি পাশে থাকলে আমি সব সময় থাকতে পারবো। আপনার অফিসের জন্য তো লেট হয়ে যাচ্ছে, তাই বললাম। আমার বউ অসুস্থ, আর অফিসে যাব। আগে তুমি, পরে অফিস। ডক্টর আসলে দুজন সোজা হয়ে বসে। ডক্টর বলে আর কিছু সময় অপেক্ষা করতে, রিপোর্ট কার্ড চলে আসবে। আমি জিজ্ঞেস করি ভর কিছু নেই তো? ডক্টর চিন্তা করতে নিষেধ করে। এর মধ্যে আম্মুর কল আসে। ডক্টরের চেম্বার থেকে বের হয়েই কল রিসিভ করি। হ্যাঁ আম্মু, বলো। কি বললো ডক্টর? বৌমা ভালো আছে তো? কিছু টেস্ট করিয়েছে, একটু পর রিপোর্ট জানাবে। ডক্টর চিন্তা করতে বারণ করলো। একটু পর আমরা বাসায় আসছি, তোমরা চিন্তা করো না।
আচ্ছা তাড়াতাড়ি চলে আয়, আমরা অপেক্ষায় আছি। আমি ঠিক আছে বলে কল কেটে দেই। এসে আবার ডক্টরের চেম্বারে বসে। বিয়ান কি বললো জামাই? ভয় কিছু নেই তো? না বিয়ান, ভয়ের কিছু নেই। একটু পর ওরা বাসায় আসছে। হঠাৎ কি হলো মেয়েটার? একটু পর একজন নার্স এসে রিপোর্ট কার্ড দিয়ে যায়। ডক্টর রিপোর্ট কার্ড দেখে বলে, কংগ্রেচুলেশনস মিস্টার চৌধুরী, ইউ আর অ্যাবাউট টু বিকাম আ ফাদার, ইউর ওয়াইফ ইজ প্রেগনেন্ট। আমরা দুজন দুজনের দিকে তাকাই। ওনার চোখে মুখে খুশির ঝলক স্পষ্ট আমি দেখতে পারছি। আমি ডক্টরকে ধন্যবাদ জানাই। ডক্টর তিথির ঠিক মতো খেয়াল রাখতে বলে। আর এই সময় তিথির হুটহাট মেজাজ খারাপ হয়ে যাবে, সেদিকে খেয়াল রাখতে হবে। আমি ঠিক আছে বলে তিথিকে নিয়ে হসপিটাল থেকে বের হয়ে গাড়ি নিয়ে বাসায় চলে আসে। কি বললো ডক্টর? বৌমা সুস্থ আছে তো? তোমরা দুজন চুপ করে আছো কেন? কি বলেছে ডক্টর বলো? তোমরা একজন দাদি হবে আর একজন নানি। সত্যি? এটা তো খুবই খুশির খবর। আয় মা আমার কাছে আয়। আমি আম্মার কাছে আসতেই আম্মা আমার কপালে চুমু দিয়ে বুকে জড়িয়ে ধরে। আম্মু এসে আমার কপালে চুমু দিয়ে বুকে জড়িয়ে ধরে। আমরা তো বুঝতেই পারিনি। যাক, এই খবর শুনে চিন্তা তো দূর হলো, সাথে আনন্দও লাগছে। আচ্ছা, এখন আমার বউকে ছাড়ো। ডক্টর ওকে রেস্টে থাকতে বলেছে। আম্মা আর আম্মু হাসতে থাকে। উনি আমাকে কোলে তুলে রুমে নিয়ে আসে। লোকটার একটুও লজ্জা নেই। আম্মুদের সামনে কিভাবে কোলে তুলে নিয়ে আসলো। রুমে এসে আমাকে বেডে শুইয়ে দিয়ে আমার পাশে শুয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। হঠাৎ খেয়াল করে ওনার চোখ থেকে পানি পড়ছে। আপনি কান্না করছেন কেন? আপনি কি খুশি নন? আমি তোমাকে বোঝাতে পারবো না তিথি, আমি আজ কতটা খুশি। তুমি আমাকে আজকে কত বড় খুশির খবর শুনিয়েছ তুমি জানো না। আমাদের ভালোবাসার অংশ তোমার গর্ভে। আমি বাবা হব তিথি। আচ্ছা, আমি পৃথিবীর সবচেয়ে হ্যাপি মানুষ। আর এই জল কষ্টের নয়, সুখের। আপনাকে খুশি দেখে আমিও খুব খুশি। আমরা আর কয়েক মাস এর দুজনের থেকে তিনজন হব। তবে আমার একটা কথা আছে, আগেই বলে রাখছি। আচ্ছা, কি কথা শুনি, বলো। আমার ভাগের ভালোবাসা যেন আবার কমে না যায়। আমাকে যতটা এখন ভালোবাসেন তখনও ততটাই ভালোবাসতে হবে। বাবু না আসতে হিংসা করছো? বাবু আসলে কি হবে? আমি আমার ভালোবাসার ভাগ কম কেন নিব? আমাকে তখনও এত ভালোবাসতে হবে, ঠিক এখনকার মতো। আমার খেয়াল রাখতে হবে, যত্ন নিতে হবে। আচ্ছা, তাই হবে। আমার বউ যেভাবে বলবে সেভাবে আমি শুনবো। এখন আমাকে আপনার হাতে করে খাইয়ে দিন, আমার খুব ক্ষুধা পেয়েছে। আচ্ছা, আমি খাবার নিয়ে রুমে আসছি, তুমি শুয়ে থাকো। এক সেকেন্ড, একটা কথা আছে। কি কথা শুনি? বিয়ের 6 মাস পার হয়ে গেছে। কিছুদিন পর আমাদের বাবু হবে। তুমি আমাকে বলবো, শুধু এখন নয়, সারা জীবন আমি আপনাকে আপনি করেই বলবো। আপনাকে আপনি বলাতেই আমার খুব ভালো লাগে। সূর্যের বেটা, তোর বউয়ের মুখ থেকে তুমি শোনার আশা ছেড়ে দে। তোর বউ তো আপনি করেই বলবে। বলে উনি চলে যায় খাবার আনতে। আমি বসে বসে হাসতে থাকি। একটু পর খাবার নিয়ে এসে নিজ হাতে আমাকে খাইয়ে দেয় আর নিজেও খেয়ে নেয়। এভাবেই কাটতে থাকে দিনগুলো। আরও 3 মাস কেটে যায় ওনার যত্নে। এখন তো 1 সেকেন্ডের জন্য আমাকে একা ছাড়ে না। আর কিছু হলেই তিথি এটা করবে না, তিথি ওটা করবে না, তিথি ওখানে যাবে না, তিথি এখানে যাবে না। রাত এখন প্রায় 2টা। হঠাৎ করে ঘুম ভেঙে যায়। খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে। এই যে শুনছেন, উঠুন না, আপনার ও মা, এত রাতে কি হয়েছে? ঘুমিয়ে পড়ো। বাবুর ক্ষুধা পেয়েছে, আমাকে ঘুমাতে দিচ্ছে না। চোখ জ্বলতে জ্বলতে উঠে বসে। কি হয়েছে বলো। আইসক্রিম খাবো আমি, নিয়ে আসেন। তিথি, রাত 2টা বাজে, তোমার আইসক্রিম খেতে ইচ্ছে হলো? আমার না, আপনার বাবুর। নিয়ে আসুন না। কি আর করবো, উঠে নিচে এসে ফ্রিজ থেকে আইসক্রিমের বক্স নিয়ে রুমে আসে। 1 চামচ খেয়ে বলে, আর খাবো না, এখন তেঁতুল খাবো। 1 চামচ আইসক্রিম খাওয়ার জন্য এমন করলে? আবার এখন বলছো তেঁতুল খাবে? এখন তেঁতুল খেতে ইচ্ছে করছে। আচ্ছা, আনছে। ফ্রিজেই রাখা আছে, বেশি করে আনবেন। আমার বরটাকে জ্বালাতে খুব ভালো লাগে। আমার ঘুম আসছে না আর আপনি ঘুমিয়ে থাকবেন, এটা তো হচ্ছে না। একটু পর তেঁতুল নিয়ে এসে নিজ হাতে খাইয়ে দেয়। আছে। এখন আপনার চুমু খাবো, তারপর আপনার বুকে নিয়ে ঘুম পাড়িয়ে দিবেন। মুচকে হেসে তিথির কপালে চুমু দিতেই
আমার দিকে রাগী লোকে তাকিয়ে বলে, আমি কি ছোট বাচ্চা নাকি কপালে চুমু দিচ্ছেন? আমি নিজেই নিয়ে নিচ্ছি। আর বলতে পারবো না, এখন রোমান্স চলছে। আপনারা ঘুমিয়ে পড়ুন, আমরাও ঘুমিয়ে পড়ি। আল্লাহ হাফেজ।